ছাত্রছাত্রীরা, আজকে শুরু করছি একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি সরলরেখা চ্যাপ্টার, স্ট্রেট লাইন। এই সরলরেখা চ্যাপ্টার করতে গেলে শুধু সরলরেখা কেন বলি, স্থানাঙ্ক জ্যামিতি যখনই করবে তখন তোমার ছোটবেলা থেকে যে জ্যামিতি বা সরলরেখার যে ধারণা হয়েছে, জ্যামিতি সম্পর্কে যে ধারণা হয়েছে, যে উপপাদ্য পড়েছো, যে সম্পাদ্য করেছো বা অন্যান্য যে সংজ্ঞাগুলো শিখেছো, সব কিছুই তোমাকে একটু মনে করতে হবে। যখন যেটা প্রয়োজন হবে সেটা কাজে লাগবে। সেই কনসেপশানগুলো, সেই পুরানো ছোটোবেলাকার কথাগুলো তুমি যত মনে রাখতে পারবে, তত তুমি প্রয়োগ করতে পারবে, তত তোমার এই স্থানাঙ্ক জ্যামিতিটা সহজ হয়ে যাবে। অ্যাকচুয়ালি স্থানাঙ্ক জ্যামিতি খুবই সহজ একটা পোর্শান, যে পোর্শান থেকে সহজে নাম্বার তোলা যায়, অঙ্ক কষে মজা পাওয়া যায়। যেহেতু পুরানো কথাগুলো কাজে লাগিয়ে লাগিয়ে আমরা এগিয়ে চলে যাব, কনসেপশানকে আরও ডেভেলপ করব, তাই এটা খুব মজাদার চ্যাপ্টার। তাই সরলরেখা চ্যাপ্টারটা তোমাকে মজা করেই শিখতে হবে, এবং সরলরেখা চ্যাপ্টার ভালো করে শিখলে তুমি পরবর্তীকালে অনেকগুলো চ্যাপ্টারের সুবিধা পাবে। যেমন এই সরলরেখার পরেই তুমি করবে বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত ইত্যাদি শিখবে, এবং এর প্রয়োগ 12-এ গিয়েও পাবে এবং হায়ার ম্যাথামেটিক্সে তো পাবেই। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় সরলরেখা চ্যাপ্টার। এই সরলরেখা চ্যাপ্টার করতে গিয়ে আমি বোর্ডে কয়েকটা পয়েন্ট দিয়েছি। দেখো, প্রথমে তোমাকে জানতে হবে আনতি বা আনতি এবং প্রবণতা বা নতি। দেখো, আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে দেখেছি এক্স অক্ষের ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণটা উৎপন্ন করে তাকে ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে যদি কোণটা উৎপন্ন করে তাকে আমরা ঋণাত্মক কোণ বলি। এই সরলরেখা, এখানে দুটো সরলরেখা দেখতে পাচ্ছ, একটা পিকিউ সরলরেখা, একটা আর এস সরলরেখা। দেখো, পিকিউ সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত, কেন এটা ধনাত্মক দিক, এবং ঘড়ির কাঁটার এক্স অক্ষ ধনাত্মক, এটা ধনাত্মক এক্স অক্ষ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন করে θ1 কোণটা উৎপন্ন করেছে। আবার এইটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে করেছে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে কোণটা উৎপন্ন করেছে θ2। তাহলে এই যে কোণ দুটো হলো, সেই কোণগুলোকে বলা হচ্ছে আনতি। θ1 এটা, θ2 এটা। এই সরলরেখার ক্ষেত্রে θ1 কোণ উৎপন্ন করেছে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, এই সরলরেখাটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে θ2 কোণ উৎপন্ন করেছে। এই যে θ1 θ2 যাই হোক একটা কোণ উৎপন্ন হবে, সেই কোণের ট্যানজেন্টের মান, অর্থাৎ আমি যদি এখানে θ1 এটাকে বলি, তাহলে ওর ট্যানজেন্টটা কত, ট্যান θ1। আর এই সরলরেখার ক্ষেত্রে ট্যানজেন্টের মানটা কত, এই কোণটার ক্ষেত্রে ট্যান θ2। অর্থাৎ যে কোণটা উৎপন্ন করবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, সেই কোণটার ট্যানজেন্টের মানকে প্রবণতা বা নতি বলে। এই বেসিক কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। এবং এই ট্যান θ যে হলো প্রবণতা, ট্যান θ1 θ2, সাধারণভাবে আমরা কি বলি, থিটা। এখানে দুটো সরলরেখা দেওয়া আছে বলে θ1 θ2 আমরা লিখেছি, কিন্তু এমনি যদি মনে করো কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে করে θ কোণ উৎপন্ন করেছে, তাহলে তার ট্যানজেন্টের মানটা কত হবে, ট্যান θ। এই ট্যান θকে একটা কনভেনশন আছে, সচরাচর আমরা কোন অক্ষর দিয়ে প্রকাশ করি না, ট্যান θকে আমরা এম অক্ষর দ্বারা প্রকাশ করি। এটা মনে রাখবে, সব বইতে দেখবে এম θ দিয়ে এম কে ট্যান θ দ্বারা প্রকাশ করা হয়েছে। এটা প্রবণতা নতি, প্রবণতা বা নতি বলা হচ্ছে। এইবারে এই এই থিটার মানটা দুরকম হতে পারে, ধনাত্মক মান হতে হবে, ঋণাত্মক মান হতে হবে। যদি 0 ডিগ্রি লেস দেন θ লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে পজিটিভ হবে, সূক্ষ্মকোণ হবে। আর যদি 90 ডিগ্রি লেস দেন θ লেস দেন 180 ডিগ্রি θ স্থূলকোণ হয়ে যায়, তাহলে ট্যান θ মানটা ঋণাত্মক হয়ে যাবে। এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। এইবার দেখো, সরলরেখা তো করবো, সরলরেখার বিভিন্ন আকারে আমরা যাবো, ডিফারেন্ট ফর্মস অফ স্ট্রেট লাইন। প্রথমে কি লিখেছি দেখো, সরলরেখার বিভিন্ন আকারের ক্ষেত্রে প্রথমে লিখেছি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx। mx কি করে হবে y = mx? ধরো আমি যে ছবিটা এরকম আঁকি, একটা সরলরেখা যদি এইটা মনে করি, এই সরলরেখা মনে করো মূল বিন্দুগামী, মনে করো সরলরেখাটা হচ্ছে এইটা মূল বিন্দুগামী, তারপর একটা বিন্দুর নাম P,
এক্স ওয়াই, এই কোণটা থিটা উৎপন্ন করেছে। এইখান থেকে যদি লম্ব টেনে দাও, এটা ও, এটা এক্স, এটা ওয়াই, তাহলে ট্যান থিটা সমান এটা ওয়াই, এটা এক্স। দেখো তাহলে ওয়াই বাই এক্স, লম্ব বাই ভূমি সমান কত? ট্যান থিটা সমান আমরা এম বলেছি, এম ধরে লিখি, তাহলে ওয়াই সমান হয়ে গেল এম এক্স, ওয়াই সমান হলো এম এক্স। সেই জন্য লেখা আছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স। এইবারে দেখো পরে একটা দেওয়া আছে, এই প্রুফগুলো তোমাদের দরকার নেই, একটা করিয়ে দিলাম, কিন্তু ফর্মগুলো তোমাকে খুব মনে রাখতে হবে। যেখানে যেটা প্রয়োজন হবে ঠিক সেইটাকে সঠিকভাবে ইউজ করতে পারলে তোমার অঙ্কটা সহজ হয়ে যাবে। বিন্দু প্রবণতা আকার, দেখো কথার মধ্যে আছে বিন্দু প্রবণতা আকার, অর্থাৎ এই একটা সরলরেখার সমীকরণ যেখানে একটা বিন্দুর স্থানাঙ্ক আমি উপস্থিতি দেখতে পাবো এবং প্রবণতাও দেখতে পাবো। সেই বিন্দুটা, এই যে সরলরেখাটা হবে বিন্দু প্রবণতা আকারে, মনে করি সরলরেখাটা x1 y1 বিন্দুগামী এবং তার প্রবণতা মনে করি m, তাহলে এই সমীকরণটা হবে সেই সমীকরণ বিন্দু প্রবণতা আকারে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এইবারে দেখো প্রবণতা ছেদিতাংশ আকার y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ছবিটা মনে করো এইরকম একটা দাগ, এই আমি অক্ষরগুলো লিখছি না, এইটা সি, এইটা থিটা, এইটাই হবে, তাহলে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অর্থাৎ এই প্রবণতা প্রবণতা আছে এবং ছেদিতাংশটি y অক্ষের ছেদিতাংশ, এখানে ধনাত্মক দিক দেখানো আছে, ঋণাত্মক দিকও হতে পারে, যাই হোক স্ট্যান্ডার্ড ফর্মটা আছে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এবার দেখো দুই বিন্দু আকার, অর্থাৎ এই আকারটা এমন একটা সরলরেখার সমীকরণকে প্রকাশ করবে যেটা দুটো বিন্দুর স্থানাঙ্কের উপস্থিতি আমরা দেখতে পাবো এই সমীকরণে। এই দুটো বিন্দু মনে করো সরলরেখাটা দুটো বিন্দু দিয়ে যাচ্ছে, মনে করো সেই দুটো বিন্দু স্থানাঙ্ক x1 y1 এবং x2 y2, তাহলে সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 সমান x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এটা একটা গেল। পরের ফর্মটা হচ্ছে, দেখো পরের ফর্মটা হচ্ছে ছেদিতাংশ আকার, অর্থাৎ এইরকম ছবিটা এর দাঁড়াবে, এইটা এক্স অক্ষ, এটা ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ, এইখানে এইটা মনে করো এ, তার মানে এ স্থানাঙ্ক হবে a0, আর আমি নামগুলো দিচ্ছি না, শুধু স্থানাঙ্কগুলো লিখছি, এটা মনে করো 0। এই ছেদিতাংশ কাকে ছেদ করছে? দুটো অক্ষকে ছেদ করবে এমন একটা সরলরেখার সমীকরণ। তার ফর্মটা কি হবে? মনে করি এখানে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এ একক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বি একক দৈর্ঘ্য চিহ্ন করেছে ওয়াই অক্ষ থেকে, তাহলে এই স্থানাঙ্ক হবে a0 আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0b, তাহলে সরলরেখার সমীকরণ হবে x বাই a প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু r। অনেক রকমভাবে প্রমাণ করা যায়, প্রমাণটা তোমরা করতে পারো। সহজ যেটা বলতে পারি, এটার উপর একটা বিন্দু মনে করো পি এক্স ওয়াই নিয়ে নাও, দেখো এটা যদি এ, এটা যদি বি, এটাকে পি মনে করো এক্স ওয়াই ধরো, তাহলে দেখো পি এ পি বি এক সমরেখা হয়ে গেছে। সমরেখা হলে কি হবে? যে তিনটে বিন্দু দ্বারা যে ত্রিভুজ গঠিত হবে তার ক্ষেত্রফল শূন্য হবে, অর্থাৎ ত্রিভুজ এ পি বি ক্ষেত্রফল শূন্য করে ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে সরল করো, দেখবে এই রেজাল্টটা তুমি পেয়ে যাবে। অনেকভাবে প্রমাণ করা যায়, আমি একটা পদ্ধতি বলিলাম, তোমরা ঘরে চেষ্টা করো। এবার দেখো একটা গুরুত্বপূর্ণ ফর্ম, সেটা হচ্ছে দূরত্ব আকার, ডিস্টেন্স ফর্ম বা সুসমঞ্জস্য আকার, সিমেট্রিক্যাল ফর্ম বা প্যারামেট্রিক ফর্ম। সেটা হচ্ছে একটা সরল রেখা x1 y1 বিন্দুগামী, এই ছবিতে দেওয়া আছে, মনে করি সরলরেখাটা x1 y1 বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সহিত থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এবং তারপর একটা বিন্দু নেওয়া হচ্ছে পি, যার স্থানাঙ্ক xy, এই পি কিউ দূরত্ব মনে করো r, তাহলে যে ফর্মটা হবে x মাইনাস x1 বাই কস থিটা সমান y মাইনাস 1 বাই সাইন থিটা সমান r, যেখানে r হলো xy এবং x1 y1 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, অর্থাৎ r সমান দূরত্ব নির্ণয় সূত্র নিচু ক্লাসে মাধ্যমিক সেখানে শিখেছো ক্লাস 9-এ, তাহলে সেখানে r সমান তুমি যদি লিখতে চাও, r সমান কি হবে? রুট ওভার অফ x1 মাইনাস x এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y এর হোল স্কোয়ার, এককটা হবে। দেখো এই প্রমাণটা যদি করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো খুব সহজেই যদি প্রমাণটা করতে চাও করো, মাঠটা মুছে দিচ্ছি। এইখানে দেখো একটা যে সরলরেখাটা
এক্স অক্ষকে এইচ বিন্দুতে আর ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে, দরকার নেই বলে দিন। দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে? পাই মাইনাস থিটা, কেন গোটা কোণটা তো 180 ডিগ্রি পাই। তাহলে এইবার দুটো বিন্দু যে নিয়েছি পি কিউ, পি এবং কিউ থেকে এক্স অক্ষের উপর দুটো লম্ব টেনেছি পিএল কিউ এম, আর কিউ বিন্দু থেকে পিএল এর উপর কিউ এন লম্ব টেনেছি। তাহলে দেখো যেহেতু এটা x1 y1, তার মানে ওএমটা হবে x1, কনসেপশন থেকে বলতে পারবে তোমরা, আর কিউ এমটা হবে y1। পি এক্স ওয়াই ধরেছি, তার মানে ওএল হবে এক্স আর পিএল হবে ওয়াই। এই পর্যন্ত তোমাদের ঠিক আছে। তারপরে দেখো একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা তুমি নাও পি এন কিউ। পি এন কিউ সমকোণী ত্রিভুজ থেকে তুমি কিভাবে, প্রথমে ধরো সাইন, সাইন এইটা ভূমি ধরো পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা কি শিখেছ? সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ। লম্বটা কত এখানে? লম্বটা এইটা তো লম্বটা এনেছ, এটা তো ভূমি হয়ে গেছে, তাহলে কিউএন, কিউএন বাই অতিভুজ কত? পি কিউ। বুঝে নাও তাহলে, সরি পিএন লম্বটা হবে, হ্যাঁ এইটা ভূমি, এইটা এর ভূমি সংলগ্ন কোণ এটা, তাহলে এটা হবে পিএন, সরি। তাহলে এইটা যেহেতু কোণটা সবসময় ভূমি সংলগ্ন হয়, তাহলে এইটা ভূমির কাজ করবে, এইটা তখন লম্বের কাজ করবে। তাহলে পিএন বাই কত হলো? পি কিউ। পিএন কে আমরা কি লিখতে পারি বলো? পিএন কে লিখতে পারি পিএল, পিএল মাইনাস কত? এন এল, ছবিতে দেখতে পাচ্ছ, বাই পি কিউ, বাই পি কিউ। এইবারে দেখো সমান পিএল আর এনএল সমান কি দেখতে পাচ্ছ? এনএল সমান পাচ্ছ কিউএম। তাহলে পিএল মাইনাস কিউএম বাই পি কিউ সমান কিভাবে? পিএল সমান কি বলেছিলাম? এইটা যদি এক্স ওয়াই হয়, এইটা এক্স হবে, এইটা ওয়াই হবে, তাহলে ওয়াই মাইনাস কিউ এম কত হবে? ওয়াই ওয়ান বাই পি কিউ কত? আর, আর সাইন পাই মাইনাস থিটা সমান কত হলো? সাইন থিটা। তারপরে সাইন থিটা সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই আর। আমি এইটা লিখে রাখছি পরে, কি লিখে রাখলাম? সাইন থিটা সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই আর, এইটা আমি লিখে রাখলাম। এইবারে দেখো সাইন দিয়ে শুরু করেছি, এবার যদি কস দিয়ে শুরু করো কি হয় বলো? কস, কস দিয়ে যখন শুরু করবে, ওই ত্রিভুজ, একই ত্রিভুজ থাকবে কস পাই মাইনাস থিটা, তখন ভূমি বাই অতিভুজ মানে কত হবে? কিউএন বাই পি কিউ। কিউএন সমান ছবিতে কি দেখতে পাচ্ছ? এল এম, এল এম বাই পি কিউ। ছবিতে একটা এল এম মানে ও এম, ও এম মাইনাস ও এল, ও এম মাইনাস ও এম বাই পি কিউ। এবারে দেখো ও এম সমান কি না এক্স ওয়ান, আর ও এল মানে কত? এক্স বাই আর। তার মানে এটা কত? কস পাই মাইনাস থিটা সমান কত? মাইনাস কস থিটা। এখানে মাইনাসটা কমন নিলে এক্স মাইনাস এক্স ওয়ান বাই আর, এই মাইনাস মাইনাস কেটে গিয়ে থাকলো কস থিটা সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই আর। তাহলে এইখান থেকে কি আমি এটা লিখতে পারি? কি লিখতে পারি? না, লিখতে পারি এইখান থেকে লিখতে পারি, এখান থেকে যদি লিখো এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা সমান আর, আর এইখান থেকে লিখতে পারবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা সমান আর। তাহলে এই দুটো থেকে আমি একসঙ্গে কি লিখতে পারি যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা সমান আর। এই সূত্রটা বলেছিলাম, প্রুফটা করিয়ে দিলাম এই জন্য। এইটা অনেকের কাছে একটু
কঠিন কঠিন মনে হয়, প্রয়োগ করতে গেলে অসুবিধা হয়, তাই বিশেষ করে এই প্রমাণটা আমি করে দিলাম যে ব্যাপারটা কি ঘটে, কি বলতে চায়। তাহলে যদি কোনো সরলরেখা x1 y1 বিন্দুগামী হয় এবং x অক্ষের ধনাত্মক দিকের সহিত থিটা কোণ উৎপন্ন করে এবং সেটা যদি xy বিন্দুগামী হয় এবং x1 y1 xy বিন্দুর মধ্যবর্তী দূরত্ব r হয়, তাহলে সরলরেখার প্যারামেট্রিক ফর্ম বা সিমেট্রিক্যাল ফর্ম, ডিস্টেন্স ফর্ম, এই ডিস্টেন্স আরটা আছে তাই এটাকে ডিস্টেন্স ফর্ম বলা হচ্ছে, x মাইনাস x1 বাই cos থিটা সমান y মাইনাস y বাই সাইন থিটা সমান r। তাহলে এইখান থেকে তুমি কিন্তু একটা জিনিস পাবে, এইখান থেকে তুমি কি পাবে একটু চিন্তা করো, এইখান থেকে x মাইনাস x1 সমান r cos থিটা, তাহলে x সমান পাবে r cos থিটা প্লাস x1, তার মানে x1 প্লাস r cos থিটা, আবার এইখান থেকে পাবে কি y1 প্লাস r সাইন থিটা। তার মানে এই পি বিন্দু xy ছিল xy পাওয়া গেল, তাহলে পি বিন্দু যে স্থানাঙ্ক অ্যাকচুয়ালি হয়ে গেল x1 প্লাস r cos থিটা আর y1 প্লাস r সাইন থিটা। দেখো এবারে যদি কিউটা উপরে থাকতো পিটা নিচে থাকতো তখন শুধু এখানে মাইনাস সাইনটা চলে আসতো, আর কিচ্ছু পরিবর্তন হতো না। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হতে পারে, একবার যদি দুদিকটা কনসিডার করে একসঙ্গে বলার চেষ্টা করা যায় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে x1 প্লাস মাইনাস r cos থিটা, y1 প্লাস মাইনাস r সাইন থিটা। এই যে জিনিসটা বোঝানো হলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের এই ধরনের এই সূত্রগুলো যেখানে প্রয়োগ করতে প্রয়োজন হবে কোনো ধোঁয়াশা বা সমস্যা তৈরি হবে না। তাই এই জিনিসটা আমি একটু তোমাদের বুঝিয়ে দিলাম। এইবারে দেখো এই যে সিমেট্রিক্যাল ফর্ম, এটা আমরা একটা আগে করেছিলাম। দেখো বিন্দু প্রবণতা আকার কি ছিল মুছে দিলাম, কি ছিল y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, এটা ছিল না। এমটা কি ছিল tan থিটা, মানে tan থিটা ইন্টু x মাইনাস x1 সমান কি করতে পারি সাইন থিটা বাই cos থিটা ইন্টু x মাইনাস x1, তার মানে দাঁড়ালো x মাইনাস x1 বাই cos থিটা সমান y মাইনাস y1 বাই cos থিটা, y মাইনাস y1 বাই সাইন থিটা সমান r ধরি, ওই দূরত্ব r। তার মানে এটাকেও আমরা এই সিমেট্রিক্যাল ফর্মে প্রকাশ করতে পারি। আর এবারে দেখো সরলরেখা একটা সমীকরণ দেখে কি করে বুঝবে সেটা সরলরেখার সমীকরণ না সরলরেখার সাধারণ আকারটা তোমরা ছোটবেলায় করেছো, ক্লাস 9 থেকে বা 8এও একটু করেছো, গ্রাফ অঙ্কন করেছো। ধরো এই ধরনের একটা সরলরেখা 3x প্লাস 4y সমান 10, এটা লেখচিত্র অঙ্কন করেছো। দেখো x আর y এর ঘাত কিন্তু এক আছে, এইরূপ x এর একঘাত সমীকরণ মাত্রই সরলরেখার সমীকরণ দেখে সেটা বুঝতে পারবে। আর যদি ধ্রুবকপত্র না থাকে তখন মনে করবে ধরে নেবে ওটা সরলরেখাটা মূল বিন্দুগামী। এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখতে হবে। তাহলে সাধারণ, এটা তো উদাহরণ হিসাবে নিলাম, সাধারণ আকারে আমরা কি বলতে পারি x প্লাস by প্লাস c সমান 0, এইটা হলো সরলরেখার সাধারণ সমীকরণ। দেখো জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন, যেখানে x y এর ঘাত সব এক করেই আছে। এই আকারটাকে, এটা সাধারণ আকারকে অনেক রকমভাবে প্রকাশ করা যেতে পারে। এবারে এটা করার আগে আমি আর একটা করছি অভিলম্ব আকার। যদি সরলরেখাটা প্রমাণ দরকার নেই, শুধু বলছি কোনো একটা সরলরেখা ওর মূল বিন্দু থেকে এই লম্ব দূরত্বটা যদি p হয় এবং এটা যদি আলফা কোণ উৎপন্ন করে তবে অভিলম্ব আকারটা হবে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। এই আকারটা মনে রাখবে। এইটা যে লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে যে লম্ব টেনেছো সেটা ধরো p, OP সরলরেখা, তার OP যে লম্বটা তার দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্ব p যদি হয় এবং ওইটা যদি x অক্ষের ধনাত্মক দিকে আলফা কোণ উৎপন্ন করে তবে অভিলম্ব আকারটা হবে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। এইবারে যেটা বলছিলাম, এই সরলরেখাকে আমরা সাধারণ যে আকারটা আরেকবার লিখছি আমি, সরলরেখার সাধারণ আকারটা কি বললাম ax প্লাস by প্লাস c সমান 0। ax আরেকবার লিখছি ax প্লাস by প্লাস c সমান 0।
এটাকে দেখো আমি যদি এরকম করি বি ওয়াই সমান মাইনাস এক্স মাইনাস সি বা ওয়াই সমান মাইনাস এ বাই বি ইন্টু এক্স প্লাস মাইনাস সি বাই বি, এটা কি আকারে এলো? নয় ইকুয়াল টু এম এক্স প্লাস সির আকারে হয়ে গেল, আকারে হলো না? তার মানে এই সরলরেখাকে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সির আকারে প্রকাশ করা যায়। আবার যদি এই সরলরেখাটাকে এইভাবে লিখি, এর পরের স্টেপটা এক্স প্লাস বি ওয়াই সমান মাইনাস সি, তারপরের লাইনে যদি এরকম লিখি এক্স বাই মাইনাস সি প্লাস বি ওয়াই বাই মাইনাস সি সমান, উভয় পক্ষকে মাইনাস সি দ্বারা ভাগ করে দিলাম, বা এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি সমান 1। তাহলে দেখো এটা কোন আকারে এলো? না, ছেদিতাংশ আকারে এলো। এক্স অক্ষ থেকে এই অংশ চিহ্ন করেছে, ওয়াই অক্ষ থেকে এই অংশ চিহ্ন করেছে। এক্স অক্ষের বিন্দু স্থানাঙ্ক হবে মাইনাস সি বাই এ 0, আর ওয়াই অক্ষের বিন্দুটা হবে 0 মাইনাস সি বাই বি। তাহলে এই যে আকারটা ছিল তাকে আমরা ছেদিতাংশ আকারেও প্রকাশ করতে পারি। আবার অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে কি হবে না, ওই যে অভিলম্ব আকারে প্রকাশ করতে গেলে যে সরলরেখার সমীকরণটা তোমার দেওয়া ছিল এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, এটাকে তোমরা কি করবে, ডান দিকে যেমন সি নিয়ে গেছো নিয়ে যাবে, সরলরেখার সমীকরণ তোমার ছিল এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0 বা এটা লিখলে। এইবারে উভয় পক্ষকে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবে। তাহলে হয়ে যাবে প্লাস মাইনাস এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস মাইনাস বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই সমান মাইনাস সি বাই প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কার সঙ্গে তুলনা হলো না, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এইটা পি, পিটা আমরা কি বলেছিলাম, পিটা মনে করো আরেকবার ছবিটা আঁকছি, এইটা ছিল পিটা ছিল এইটা লম্ব দূরত্ব পি। এই পিটা লম্ব দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে বাস্তব অঙ্ক এখানে প্লাস মাইনাস সাইন দিয়ে থ্রি করার সময় আছে, কিন্তু যখন অঙ্ক কষতে যাবে এই প্লাস মাইনাসের কি সাইনটা নিলে এই পিটা ধনাত্মক হবে সেইটা থেকেই কিন্তু উভয় পক্ষের সাইনটা নেওয়া হবে। এই প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ওই পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে প্লাস রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ করতে হবে না মাইনাস রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করলে টোটাল এই সাইনটা পজিটিভ আসবে, তারপর তোমাকে সঠিক চিহ্ন নির্ধারণ করতে হবে, এবং তখন যেটা আসবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি আকারে আসবে। এইবারে আমরা এই অভিলম্ব আকার গেল, সরলরেখার দুটো সরলরেখা দেওয়া আছে, অঙ্ক কষতে গেলে কিছু জিনিস আছে, দুটো সরলরেখা দেওয়া আছে, সেই দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয়। দুটো সরলরেখা মনে করো, আর একটা আইটেম মনে করো, আমরা প্রথমে কি করছি, এই সরলরেখা চ্যাপ্টারে কি কি জিনিসগুলো বিষয়গুলো শিখতে হবে সেগুলো আগে আলোচনা করে নিচ্ছি, তারপর আমরা অঙ্কে যাব। প্রথমে দেখো, প্রথম বলা হচ্ছে দুটি সরলরেখার ছেদ বিন্দু। মনে করো একটা সরলরেখা a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এইটা ধরো 1 নম্বর সরলরেখা, 2 নম্বর সরলরেখা। প্রশ্ন হচ্ছে এই দুটি সরলরেখা একটা জায়গায় ছেদ করবে, যদি ছেদ করে সেই ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণটা ভাষাটা লিখলাম না, তোমরা লিখবে এটা 1 নম্বর, এটা 2 নম্বর সরলরেখা। 1 নম্বর ও 2 নম্বর সরলরেখার ছেদ বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ মনে করি a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। k নট ইকুয়াল টু একটা স্বেচ্ছ ধ্রুবক। এই k এর মানটা অঙ্কে আরো কোনো শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত কাজে লাগিয়ে এর মানটা আমরা k এর মানটা আমরা বের করে নেব, বের করে এখানে বসিয়ে দিয়ে আর একটু সরল করলে যে সরলরেখার সমীকরণটা আসবে সেইটা হচ্ছে প্রদত্ত দুটি সরলরেখার ছেদবিন্দুগামী নির্ণয় সরলরেখাটা। অঙ্ক কষতে গেলে আমরা কে মান বের করার বিষয়গুলো বুঝতে পারবো, কোন অঙ্কে কি শর্ত দেওয়া আছে। তারপরে দেখো, প্রদত্ত তিনটি সরলরেখা সমবিন্দু হবে কি করে।
আমরা জানি সমবিন্দু সরলরেখা কি বলে, যদি যে সকল সরলরেখা একটা সাধারণ বিন্দুগামী হয় সেইটাকে সমবিন্দু সরলরেখা বলে। তাহলে এখানে দুটো সরলরেখা তাদেরকে সমবিন্দু সরলরেখা বলে। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, মনে কর একটা a3x প্লাস b3y প্লাস 3 সমান 0। দুটো রাস্তা আছে। প্রথম যেটা সহজ হচ্ছে, যখন তিনটে সরলরেখা দেওয়া থাকবে সমবিন্দু কেন দেখো, তার জন্য তোমার কাজটা হবে শুধু টেকনিক, ওয়ার্কিং প্রসেসটা শুধু মনে রাখো। প্রথম দুটি সরলরেখা থেকে সমাধান করো। সমাধান করার 4টা পদ্ধতি তোমরা শিখেছো, তুলনামূলক, অপনয়ন, পরিবর্ত, বজ্রগুণন ইত্যাদি শিখেছো। যে কোনো একটা পদ্ধতিতে তুমি প্রথম দুটি সরলরেখা বা যে কোনো দুটি সরলরেখা থেকে সমাধান করো, xy এর মান বের করো। xy এর মান যেটা পাওয়া গেল সেটা আর কিছুই নয়, যে দুটি সরলরেখা নিয়ে কাজ করেছো ওই দুটি সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্কটা তুমি পেয়েছো। সমবিন্দু হতে গেলে তৃতীয় সরলরেখাটাকে ওই ছেদবিন্দু দিয়ে দিতে হবে, অর্থাৎ ওই যে ছেদবিন্দু স্থানাঙ্কটা পেয়েছো তার স্থানাঙ্ক দ্বারা যে সরলরেখাটা তোমার বাকি ছিল তাকে সিদ্ধ করতে হবে। তাহলে দুটো সরলরেখা সাপোজ প্রথম দুটো নিয়ে তুমি সমাধান করেছো, xy পেয়ে গেছো এবং তৃতীয় সমীকরণ সিদ্ধ করিয়েছো, তাহলে কিন্তু তোমার তিনটে সরলরেখার সমবিন্দু দেখানো হয়ে গেল। কিছু কিছু অঙ্ক আছে এই টেকনিকে হবে না, তখন যেটা তিনটা ধ্রুবক পি কিউ আর নিতে হবে। পি কিউ আর যে তিনটা ধ্রুবক একসঙ্গে শূন্য নয়, কিন্তু এই শর্তটা মেনে চলবে। পি ইন্টু a1x প্লাস b1y প্লাস c1 প্লাস কিউ ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 প্লাস আর ইন্টু a3x প্লাস b3y প্লাস 3p সমান 0। এই শর্ত যদি মেনে চলে, পি কিউ আর তিনটে স্বচ্ছ ধ্রুবক যারা একসঙ্গে তিনটেই শূন্য নয় অথচ এই রিলেশনটা মেনে চলবে, তাহলে কিন্তু বলা হবে সরলরেখা তিনটি সমবিন্দু। এটা বিশেষ অঙ্ক কষার সময় আমরা এই আইডিয়াটা অঙ্কে গিয়ে বোঝানোর চেষ্টা করব। এইবারে দেখো, দুটো সরলরেখা অভিন্ন হবে কারণ দুটি সরলরেখা, তাহলে তৃতীয়টা আমি এখন মুছে দিই। মনে করে এই দুটি সরলরেখা দেওয়া আছে, এই দুটি সরলরেখা কখন অভিন্ন হবে? একই হবে। তাহলে এইখানে যদি আমি বের করি, এখান থেকে যদি পাই, তাহলে কি লিখতে পারি? b1y সমান মাইনাস a1x মাইনাস c1 বা y সমান মাইনাস a1 বাই b1x প্লাস মাইনাস c1 বাই b1। আর এইখান থেকে যদি একই রকমভাবে ক্যালকুলেশন করি, দেখো তাহলে কি পাবে? b2y সমান মাইনাস a2x মাইনাস c2 বা y সমান মাইনাস a2 বাই b2x প্লাস মাইনাস c2 বাই b2। এটা তুমি পাবে মাইনাস c2 বাই b2, এটা তুমি পাবে। দেখো অভিন্ন সরলরেখা, এটা কি y = mx, এই দুটোকে কিন্তু আমরা কি আকারে সাজিয়েছি? y = mx প্লাস c আকারে সাজিয়েছি। অর্থাৎ এইটা প্রবণতা কাজ করবে, এইটা এই সরলরেখার প্রবণতা কাজ করবে। এইটা y অক্ষের ছেদিতাংশের মান সূচিত করছে, এটা y অক্ষের ছেদিতাংশ মান সূচিত করছে। যেহেতু সরলরেখা দুটি অভিন্ন, তাহলে তো আলাদা নয়, একই। তাহলে একই হলে তাদের প্রবণতা দুটিও সমান হবে এবং y অক্ষের ছেদিতাংশও সমান হবে। তাহলে কি হবে? অতএব লিখতে পারি c1 এইখান থেকে তুমি পাবে, মাইনাস কেটে গেল, পাচ্ছ কোন সরল বিন্দু থেকে, ধরো এইটা হচ্ছে সরলরেখা, বিন্দু হচ্ছে মূল বিন্দু 0 0, এটা হচ্ছে সেই সরলরেখা ax প্লাস by প্লাস c সমান 0। এই লম্ব দূরত্ব সূত্রটা হচ্ছে যদি বিন্দুটা x1 y1 হয়ে যায়, তখন লম্ব দূরত্ব হবে
যদি দুটো সরলরেখার মধ্যে দূরত্ব হয়, এটা হচ্ছে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব আমরা বের করলাম, একটা মূল বিন্দু থেকে একবার এটা থেকে। এবারে যদি দুটো সরলরেখা সমান্তরাল হয়, মনে করো এটা, তাহলে তাদের মধ্যে লম্ব দূরত্ব হবে, লম্ব দূরত্ব বা শুধু দূরত্ব বলো, সমান্তরাল সরলরেখা, এই দুটো সমান্তরাল সরলরেখা, এই দূরত্বটা কত হবে? এটা যদি ডি হয়, তা ডি সমান হবে c1 মাইনাস c2 বাই √(a² + b²). একক কথাটা সবসময় লিখতে হবে। এইটা গেল দুটো সরলরেখার মধ্যে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। এবারে দেখো আর কিছু অঙ্ক কষতে হবে, সেটা হচ্ছে এটা কিছু থিওরি হলো, আর কিছু দেখো দুটো সরলরেখা মধ্যবর্তী কোণ দিয়ে কিছু কথা। দেখো দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাদের মধ্যবর্তী কোণ একটা তৈরি হবে, এবং সেই মধ্যবর্তী কোণ কি করে নির্ণয় করা যাবে। দেখো খুব সহজ বিষয় বলছি। ছবিটাকে নিয়ে মনে করো এ বি একটা সরলরেখা আর সি ডি একটা সরলরেখা। এইটা এক্স অক্ষের সঙ্গে θ1 কোণ উৎপন্ন করেছে, এইটা এক্স অক্ষের সঙ্গে θ2 কোণ উৎপন্ন করেছে। এই কোণটা তাদের মধ্যবর্তী কোণ, মনে করো থিটা। মধ্যবর্তী কোণ থিটা, তাহলে জ্যামিতির সূত্র থেকে আমরা কি লিখতে পারি না, থিটা প্লাস θ2 সমান θ1। অতএব থিটা সমান কত হবে? θ1 মাইনাস θ2। আচ্ছা কোণটা যেমন এইটা হতে পারে, কোণটা তো এটাও হতে পারে, সেটা কত? তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে বলতে পারি 180 ডিগ্রি মাইনাস কি হবে? θ1 মাইনাস θ2 হবে না? একটু ভেবে দেখো, দুটো সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিয়ে θ1 θ2 কোণ উৎপন্ন করেছে, তাদের মধ্যবর্তী কোণ হয়ে গেছে থিটা। এইটা যেমন থিটা হবে, দুটো মধ্যবর্তী কোণ, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কিন্তু এটাও হতে পারে। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা, থিটার মান তাহলে বের করা আছে। তাহলে এইটা যেহেতু থিটা, তাহলে তার প্রবণতা মনে করে a1, তাহলে a1 সমান কত একটা সরলরেখার? θ1, আর একটা হবে m2 সমান tan θ2। তাহলে আমাদের কি দাঁড়ালো? tan থিটা সমান কি দাঁড়ালো? tan অফ কত? θ1 মাইনাস θ2, tan অফ θ1 মাইনাস θ2 বা tan অফ 180 ডিগ্রি মাইনাস θ1 মাইনাস θ2 হতে পারে। তাহলে tan থিটা সমান দুটো হতে পারে, tan থিটা সমান θ1 মাইনাস θ2 বা 180 ডিগ্রি মাইনাস, তার মানে হতে পারে tan θ1 মাইনাস θ2 বা মাইনাস tan θ1 মাইনাস θ2। তার মানে এটা প্লাস এটা মাইনাস, তাহলে একসঙ্গে লিখতে পারি প্লাস মাইনাস tan অফ θ1 মাইনাস θ2। তার মানে হলো প্লাস মাইনাস, সূত্র লিখে দাও। মানগুলো বসিয়ে দাও। m2। এইভাবে সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলাটা এইটা। তাহলে tan থিটা সমান প্লাস মাইনাস আছে, তাহলে যদি থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে এখানে প্লাস সাইনটা নিতে হবে। তাহলে সাংখ্য মানে সূক্ষ্মকোণ হলে মডুলাস সাইনটা দিয়ে দিবে, আর নাহলে স্থূলকোণের ক্ষেত্রে মাইনাস মানটা আসবে, আগেও বলেছি আমরা। এবারে একই রকমভাবে তোমরা যদি সরলরেখার সমীকরণ এই আকারে থাকে, একটু করে নেবে বাড়িতে। প্লাস c1 সমান 0 হয়, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 হলে
এখানে এটাকে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সির আকার সাজাবে, এটাকে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সির আকার সাজাবে, যেটা অলরেডি আমরা করেছি। সেখান থেকে তুমি M1 M2 বেস করতে পারবে, বসিয়ে দিলে রেজাল্টটা পাবে। যাই হোক, আমি ওটা আর ডিসকাশনে যাচ্ছি না, তোমরা একটু দেখে নেবে, বই খুলে বুঝতে পেরে যাবে। এইবারে দেখো, এখান থেকে কিছু কথা আসতে পারে। যদি সরলরেখার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয়, তখন কি হবে? তাহলে তখন tan 0 বা tan 180 মান কত? 0। তাহলে যদি দুটোর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তাহলে কি হবে? এইটা tan থিটা মান, তাহলে থিটা সমান 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হলে tan থিটা সমান 0 হবে। অর্থাৎ কি হবে? 1 m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 সমান 0। তার মানে তুমি সরল করলে পাবে m1 মাইনাস m2 সমান 0, m1 সমান m2। তাহলে দুটো সরলরেখা মধ্যবর্তী কোণ 0, তাহলে 180 ডিগ্রি তাদের মধ্যবর্তী, তারা যদি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, যদি সমান্তরাল হয়, তাহলে এই শর্তটা মেনে চলবে। কি? সমান্তরাল হলে দুটো সরলরেখার প্রবণতাকে সমান হতে হবে। দুটি যদি সরলরেখা পরস্পর লম্ব হয়, ধরো এইরকম সরলরেখা, তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। tan 90 অনির্ণীয়। তার মানে এইটা অনির্ণীয় হবে কখন? যদি হরটা 0 হয়। তাহলে হরটা 0 হতে গেলে 1 প্লাস m1 ইন্টু m2 সমান 0 হবে। তাহলে থিটা 90 ডিগ্রি হলে কি হবে? 1 প্লাস m1 m2 সমান 0, অতএব m1 ইন্টু m2 সমান -1 হবে। অর্থাৎ প্রবণতাদের গুণফল হবে -1। তাহলে দুটি সরলরেখা লম্ব হলে কি হবে? প্রবণতার গুণফল -1 হবে। আর দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের প্রবণতা কি হবে? সমান হবে। এবারে যদি দুটি সরলরেখা একটা আর একটা সমান্তরাল হয়, একটা আর একটা লম্ব হয়, একটু টেকনিক্যাল ওয়ার্কিং প্রসেসটা একটু বলছি। একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার সমান্তরাল কোনো সরলরেখার সমীকরণ লিখতে হবে। কি করে লিখবে? শুধু ওয়ার্কিং ফর্মুলাটা তোমাকে বলছি। ধরো x প্লাস by প্লাস c সমান 0, এই একটা সরলরেখা। এর সঙ্গে সমান্তরাল সরলরেখা সমীকরণটা কি লিখবে? x প্লাস by প্লাস, এই অংশটা পুরো ঠিক থাকবে, এই কনস্ট্যান্টটা পাল্টে যাবে, সেটা মনে করো c1 সমান 0। তাহলে প্রদত্ত সরলরেখার এই সমান্তরাল সাইনটা দিয়েছি, অর্থাৎ বলতে চাইছি প্রদত্ত সরলরেখার সমান্তরাল কোনো সরলরেখার সমীকরণ চোখ বন্ধ করে লিখবে, xy যুক্ত অংশটা একই থাকবে, ধ্রুবকটা শুধু পাল্টে যাবে। তবেই তো দুটো y ইকুয়াল টু mx প্লাস c আকার সাজালে দুটো প্রবণতা এক দেখতে পাবে। একটু আগে আমরা বললাম প্রবণতা সমান হলে তারা সমান্তরাল হবে। এবারে যদি দুটি সরলরেখা লম্ব হয়, আমি লম্বের সাইনটাতে বোঝাতে চাইছি, যে সরলরেখা দেওয়া আছে তার উপর লম্ব কোনো সরলরেখার সমীকরণ লিখতে গেলে কি হবে? এই সহগগুলো পাল্টে দিবে। y এর সহগ x এ দাও, x এর সহগ y তে দিয়ে দাও। এখানে y এর সহগ b ছিল a তে যাবে, তাহলে কত? bx, a চলে যাবে y তে, আর ধ্রুবকটা ও ধ্রুবক আর থাকবে না, সেটা মনে করো c2 সমান 0। মনে করো সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস c সমান 0, তার সঙ্গে সমান্তরাল হবে ax প্লাস by প্লাস c1 সমান 0, শুধু ধ্রুবকটা পাল্টে যাবে, এই অংশটা ঠিক থাকবে। আর লম্ব লেখার বেলায় ধ্রুবক সহগগুলা x y এর সহগগুলা ইন্টারচেঞ্জ হবে, y এর সহগ x এ যাবে, x এর সহগ y তে যাবে, মাঝে একটা সাইন পাল্টে যাবে। দেখো এখানে প্লাস সাইন ছিল, এখানে মাইনাস সাইন করে দিয়েছি। আর y এর সহগ b ছিল, সেটা x এর সহগে চলে এসেছে, x এর সহগে a ছিল, y তে চলে আসছে। আর একটা ধ্রুবক, এই যে দুটো ধ্রুবক সমান্তরাল বা লম্বের বেলা দুটো করে ধ্রুবক লিখেছি, সেটা অঙ্ক কষতে গেলে অঙ্কের প্রদত্ত শর্ত কাজে লাগিয়ে ওই ধ্রুবকগুলোর মান নির্ণয় করা হবে। এই নির্ণয় হওয়ার পর বসিয়ে দিলে ওর উপর লম্ব বা সমান্তরাল সরলরেখা যেটা বলেছিল সেইটা আমাদের নির্ণয় করা হয়ে যাবে। আজকে এই পর্যন্ত আমরা থিওরি শুধু আলোচনা করলাম। এরপরে ক্লাসে আমরা যা যা থিওরি আলোচনা করলাম বা এর মধ্যে যা যা আগে প্রিভিয়াসলি যা শিখেছ সবগুলো কাজে লাগিয়ে আমাদের এবারে কিছু অঙ্ক কষার চেষ্টা করব। আমরা পরের ক্লাসে অঙ্ক কষবো। আজকে এই পর্যন্ত।